ওয়েলকাম টু আওয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। 2022 স্টেট পাসের সামনে একটা বড় বিপদ দেখা দিয়েছে। তার সঙ্গে সঙ্গে যারা প্যানেলের জন্য অপেক্ষা করেছিলে 11,765 প্যানেলে, তোমাদের জন্যও কিন্তু একটা বড় বিপদ সামনে আসতে চলেছে। কালকে তোমাদের রিকোয়েস্ট ছিল এনআইএস ডিএলএদেরকে নিয়ে কিছু বলার, কারণ এনআইএস ডিএলএরা কিন্তু একটা কেস করেছে সুপ্রিম কোর্টে, তোমরা জানো হয়তো। সেই কেসটা কতটা জোরালো হবে যে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশনকে বাধা দিতে পারে, অথবা 11,765 প্যানেল প্রকাশের বাধা হয়ে দাঁড়াতে পারে। এই বিষয়ে আজকে কথা বলবো, শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর যারা কাট অফের ভিডিওটা দেখোনি এবং ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে সেই ভিডিওটি যারা দেখোনি, তারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। এনআইএস ডিএলএডদের বাতিল করা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে 28 নভেম্বর 2023-এ। বাতিল করার পরে বিভিন্ন রাজ্য কিন্তু এনআইএসদেরকে বাতিল করে দেয়, বিহার, আসাম, ঠিক আছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এর ক্ষেত্রে সেরকম কোনো পদক্ষেপ নেয়নি। এবার এনআইএস ডিএলএদের একটা ক্লারিফিকেশন মামলা রয়েছে। সেই ক্লারিফিকেশন মামলা যতদিন না আসবে, তাদের মেন দাবি হচ্ছে এনআইএস ডিএলএদের যে ক্লারিফিকেশন যতদিন না আসবে 2022 স্টে যেন না ওঠে, 2022 স্টে যেন না ওঠে, এটাই তাদের দাবি। তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে, এনআইএস ডিএলএদের ক্লারিফিকেশন মামলা যদি এবছর না আসে তাহলে কি হবে, তাই তো। দেখো, এনআইএস ডিএলএর যে কেসটা করেছে, মূল যে প্রার্থী হচ্ছে কৌশিক দাস, হ্যাঁ, ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখতে পাচ্ছ 52409/2023 ফাইল 1। দেখতে পাচ্ছ এখানে কেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 19 ডেজ। কেসটা কিন্তু ডিফেক্ট লিস্টের মধ্যে রয়েছে, এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি। কারণ একটা কেস যখন সুপ্রিম কোর্টের মধ্যে লিস্ট হবে, তার আগে অনেক প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু একটা কথা তোমাদেরকে বলে দিতে পারি আমি, যে তোমরা যেভাবে চিন্তিত সেইভাবে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এনআইএস ডিএলএদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে, আর সুপ্রিম কোর্টের রায় সহজে চেঞ্জ হয় না। তোমরা জানো যে ডিএলএড ভার্সেস বিএড মামলাতে বিএড প্রার্থীরা যেভাবে কাজ করছিল, যেভাবে উদ্যোগ নিয়েছিল, যেভাবে আন্দোলন করেছিল, সেইভাবে কিন্তু এনআইএসদের অত কিন্তু জোরালো নেই। তার কারণ হচ্ছে এনআইএস প্রার্থী খুব একটা বেশি নেই। বিএড প্রার্থী যে হারে ছিল, যে হারে আন্দোলন করছিল, সে হারে সুপ্রিম কোর্টের রায় যেহেতু পরিবর্তন হয়নি, তাই এনআইএসদের ক্ষেত্রেও কিন্তু রায় পরিবর্তন হবে না। কারণ বিএডদের মতো উদ্যোগ অন্য কোথাও আমার মতে নেওয়ার মতো জনসংখ্যাও নেই। কারণ এনআইএস প্রার্থী খুব কম রয়েছে, খুবই কম। যে প্রার্থী তুমি যদি এনআইএস প্রার্থীর জন্য আন্দোলনেও যদি যায়, খুব একটা প্রভাব কিন্তু ফেলতে পারবে না। সমস্ত স্টেট মিলে কিন্তু এনআইএস অনেকগুলো হতে পারে, কিন্তু যদি এমনি স্টেট ওয়াইজ দেখি, প্রত্যেকটা আলাদা আলাদা স্টেট ওয়াইজ, তাহলে কিন্তু এনআইএসদের পরিমাণ খুবই কম রয়েছে। আর এনআইএসদের পক্ষে যে রায়টা দিয়েছে সুপ্রিম কোর্ট, পক্ষে বলছি, বিপক্ষে, সেই রায়টা কিন্তু চেঞ্জ হবার নয়। আর স্টে ফেলার জন্য তারা যে আবেদন করেছে, এটা কিন্তু একটা খুব একটা ভালো তারা কিন্তু করেনি। তার কারণ হচ্ছে যখন একটা কেস চলে তখন কি হয়, হয় এক পক্ষ কিংবা অন্য পক্ষ কেউ না কেউ একদিকে জিতবে, ঠিক আছে। এই যে জিতবে সেটা কিন্তু মেনে নিতে হবে, কারণ সুপ্রিম কোর্টের বিষয়টাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন ডিএলএড ভার্সেস বিএড হলো, বিএডদেরকে কিন্তু যেমন ডিএলএড ভার্সেস বিএড মামলাতে কি হয়েছিল, বিএডরা এবং ডিএলএডরা উভয় পক্ষে অতিষ্ঠ হয়ে গেছিল যে কবে রায় আসবে, এবং দুই পক্ষই মোটামুটি বলছিল যে না, যে যাই রায় আসুক না কেন আমরা সেটা মেনে নেব। কিন্তু তারপর কি হলো, বিএড প্রার্থীরা কিন্তু আন্দোলন শুরু করে দেয়। তার কারণ হচ্ছে তাদের পক্ষে রায় যায় না। এরপরে কি হলো, এনআইএসদের ক্ষেত্রে যখন রায়টা না যায়, তখন তারা কি করলো, যে দেখলো যে না, আমাদের পক্ষে তো রায় আসেনি, তাহলে কি করব, এনআইএসদেরকে কীভাবে কি করা যায়। তাহলে তারা ভাবলো যে না, 2022 যে মামলা, সেই মামলাতে তো পর্ষদ সভাপতি গৌতম বাবু বলেছেন যে মামলা স্টে যদি না ওঠে তাহলে প্যানেল প্রকাশ করাও যাবে না, আর ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করাও যাবে না। তাহলে আমরা কি করতে পারি, আমাদের ক্লারিফিকেশনের দাবিকে তুলে ধরে 2022 স্টেটাকে যাতে না ওঠে সেই দাবি করতে পারি। তাহলে এটা একটা সুপ্রিম কোর্ট মেনে নিতে পারে, এবং সেটা কিন্তু হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই, 50-50 চান্স রয়েছে, ঠিক আছে। তোমাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের বাধা হয়ে দাঁড়ানোর 50% চান্স রয়েছে, আর 50% নেই, মানে খুব যে জোরালো তা কিন্তু নয়। এটা কিন্তু তোমাদের নাও হতে পারে, এর জন্য তোমাদেরকে 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে।
এক সপ্তাহ অপেক্ষা করো, এক সপ্তাহ অপেক্ষা করতে হবে একটু ধৈর্য ধরে, তারপরে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে এই বিষয়ে তোমাদের সামনে কোনো বাধা রয়েছে কিনা। এই বিষয়ে আগে থেকে অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই চ্যানেল সবসময় তোমাদের সঙ্গে রয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, এবং তোমাদের যত রকম প্রশ্ন আছে কমেন্টে করবে। তোমরা জানো যে এবার থেকে শুরু করা হয়েছে, ভিডিও যা তৈরি করা হবে তারপরে তোমরা যে কমেন্টগুলো করবে প্রত্যেকটা কমেন্টের উত্তর আমরা কিন্তু দেবো, কিন্তু ধীরে ধীরে সেই কমেন্ট উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে বুঝতে পারলে বিষয়টা কি হয়েছে। বিষয়টা হচ্ছে এক পক্ষ জিতে গেলে সেই পক্ষ আর সহ্য করতে পারছে না অন্য পক্ষকে, চাইছে যে তারও যাতে না হোক। কিন্তু এই যে চিন্তাভাবনা সেটা কিন্তু খুবই খারাপ। এই চিন্তাভাবনা কিন্তু রাখলে আমি বলবো তোমাদের জন্য খুব খারাপ হবে। কারণ দেখো, একে অপরের বিরোধিতা করে কোনো লাভ নেই। যে সঠিক সে কিন্তু সঠিক রাস্তায় থাকবে। টেট পাস 2022, 14, 17 যারা রেগুলার ডিএলএ রয়েছে, তোমাদের কি করণীয়? তোমাদের কি করণীয়, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে এনআইএসদেরকে, আমি এনআইএসদের বিরুদ্ধে বলছি না, বিএডদের বিরুদ্ধে বলছি না। দেখো, যেটা সুপ্রিম কোর্টের রায় দেয় সেই পক্ষে আমি কথা বলি, সুপ্রিম কোর্টের রায়ের বিপক্ষে আমি কথা বলি না। আর এর জন্য আমাকে যেগুলো বলার সেগুলো বলতে হয়। 20, 22, 14, 17 এর করণীয় কি? এর করণীয় হচ্ছে, যদি আমি কি বললাম এক সপ্তাহ অপেক্ষা করো কি 4-5 দিন অপেক্ষা করো, যেহেতু আজকে রবিবার, সোমবার 2 দিন অপেক্ষা করলেও চলবে, 2 দিন অপেক্ষা করো। এই 2 দিন পরে আমি কিন্তু আবার একটা আপডেট তোমাদেরকে দেবো। সেই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ হবে, আজকের ভিডিওর থেকেও সেই আপডেটটা আরও গুরুত্বপূর্ণ হবে। এবং সেক্ষেত্রে আমি তোমাদেরকে বিষয়টা আরও বুঝিয়ে দেবো ভালো করে, যে তোমাদের কি করণীয় যাতে বাধা না হয়। ঠিক আছে? আর এখানে রেগুলার যারা 14, 17, 22 যারা রয়েছে, তোমাদের কি করণীয়? যদি কেসটা লিস্ট হয়ে যায়, তোমাদেরকেও কিন্তু একটা কেস কিন্তু করতে হবে এর বিপক্ষে। সে বিপক্ষটা কি, যে সে বিপক্ষে কীভাবে তোমরা কেস করবে, কীভাবে দায়ের করবে, এই নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওতে সেটা বলা পসিবল নয়, আমাকেও কিন্তু জানতে হবে এই বিষয়ে, যে কীভাবে কেস করলে ভালো হয়। এই নিয়ে কিন্তু আমাকে পরামর্শ নিতে হবে, তারপরে কিন্তু তোমাদেরকে আমি বলতে পারবো। কারণ দেখো, যদি এনআইএসদের যে কেসটা, সেই কেসটা যদি গ্রহণ করে নেয় এবং সেই কেসটা যদি সুপ্রিম কোর্ট মান্যতা দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে। সমস্যাটা কি হবে? যে সমস্যা হচ্ছে ক্লারিফিকেশন। দেখো, বিএড ভার্সেস ডিএলএড মামলায় ক্লারিফিকেশন কিন্তু এখনও আসেনি, কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো বিএডদের সুযোগ থাকছে না। অনেকেই হয়তো বিএড আর রেগে যেতে পারো, কিন্তু আমি সত্যি বলছি। তারপর এনআইএসদেরকে হয়তো এনআইএসদের সুযোগ থাকবে না, হয়তো নয়, এনআইএস সুযোগ থাকবে না, কিন্তু ক্লারিফিকেশন কবে আসবে সেটাই তো সমস্যা, তাই না? কারণ দেখো, যে কোনো একটা কেস চলার পর ক্লারিফিকেশন দিতে অনেক সময় লাগায়। যদিও ক্লারিফিকেশনটা দেওয়াটা খুব ইজি হয়, কিন্তু তাও কিন্তু সময় নেয়। তাহলে তো সামনে ভোট রয়েছে, যদি ভোট পড়ে যায় তাহলে কিন্তু সমস্ত কিছু বন্ধ থাকবে। আর ভোটের সমস্ত কিছু বন্ধ থাকলে কি হবে? তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে না, প্যানেলও কিন্তু প্রকাশ হবে না। তাহলে 2024-এর একদম মাঝামাঝি চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে তোমাদের মাঝামাঝি বলতে গেলে তোমাদের ভোট শেষ হওয়ার পরেই আবার তখন কোনো কাজের গতি আসবে কি আসবে না সেটা কিন্তু অনেক পরের কথা। তাহলে তোমাদের কি করতে হবে? ভোটের আগেই কাজ যাতে শেষ হয়ে যায় সেই জন্য পদক্ষেপ কিন্তু নিতে হবে। যা রেগুলার ডিএলএ রয়েছে তোমাদের জন্য বলছি, 14, 17, 22, বুঝতে পারলে কি বলতে চাইছি? দেখো, প্রত্যেকটা বিষয়ে কিন্তু পর্ষদের একটা হাত অবশ্যই রয়েছে আমি মনে করি। কারণ পর্ষদ যদি চায় যে কোনো একটা বিষয়ে আমরা নিয়োগ করব, যদি চায় যে না 14, 17 আমরা প্যানেলটা প্রকাশ করব, যারা 22-এর ইন্টারভিউ দিল, 23 ইন্টারভিউ দিল, পর্ষদ চাইলে পারে। কীভাবে পারে? পর্ষদ একটা নোটিফিকেশন বের করুক যে আমরা নোটিফিকেশন বের করছি যে অনগোয়িং রিক্রুটমেন্টে যদি কোনো বাধা আসবে না, যদি যতই কেস করুক। পর্ষদের মধ্যে কিছু ক্ষমতা, প্রত্যেকটা রাজ্যে নিজস্ব আইন তৈরির ক্ষমতা রয়েছে, চাইলে করতে পারে, সদ ইচ্ছা নেই, সেই জন্য হচ্ছে না। বুঝতে পারলে? অনেক কিছু বিষয় রয়েছে, পরে ভিডিওতে আমি বলবো। 2 দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসছি এনআইএস ডিএলএদেরকে নিয়ে, এবং সেই ক্ষেত্রে আমি কথা বলবো যে 2022, 14, 17রা কীভাবে কাউন্টার করবে। কারণ তোমাদের কাউন্টার করতে হবে, কারণ দেখো প্রত্যেকটা বিষয়ে কিন্তু এখন কেস হচ্ছে। তোমরা অনেক আগে নিয়োগ পেয়ে যেতে, 2022 স্টেট পাসরা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে। যাতে তোমাদের বঞ্চনা যেন আর সহ্য করতে না হয়, সেই জন্য তোমাদেরকে পদক্ষেপ আবারও নিতে হবে। তোমরা অনেক দিন ধরে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে আন্দোলন করে আসছো। আবারও সামনে এনআইএসদের এনআইএসদের ডিএলএড যারা করেছে তারা কিন্তু তোমাদের এক পক্ষে একটা বড় বিপদ ডেকে আনতে চাইছে, কিন্তু সেটা কীভাবে তুমি কাউন্টার করবে সেই বিষয়ে তোমাদেরকে জানতে হবে। এছাড়া তোমরা যদি তোমার উকিলের সঙ্গে পরামর্শ করতে পারো, নিজস্ব যদি কোনো উকিল থাকে, কিংবা তোমাদের
কোনো কিছু বিষয় যদি জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আজকের মতো এতটুকুই বলার ছিল। নিশ্চিন্তে থাকতে পারো এখনও পর্যন্ত, কারণ হচ্ছে খুব যে একটা চিন্তিত হওয়ার কারণ নেই। 50-50% চান্স রয়েছে। সেই চান্সটা দুদিন পরে আমি আবারও তোমাদের সঙ্গে সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কথা অনেক বেশি বলে ফেললাম, ভিডিও অনেক বড় হয়ে গেল, কিন্তু আমার মনে হয়েছিল যে তাদের জন্য এই কথাগুলো বলা প্রয়োজন, যারা বেশি চিন্তিত হয়ে রয়েছে, যা বেশি হতাশ হয়ে রয়েছে, তাদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যাদের মনে হয়েছে বেশি বলে ফেললাম, বকেছি, তাহলে তোমাদের পার্সোনাল ব্যাপার এটা, কিন্তু আমি তাদের জন্য বলি যারা অনেক বেশি চিন্তিত, যাতে যাদের চিন্তা হয়তো একটু কমাতে পারি।